প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 261 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে 3টে ঘটনা। 2টো ঘটনা আমি পড়ে শোনাবো, আর একটা ঘটনা এসছে আমাদের কাছে ভয়েস মেসেজের মাধ্যমে। ঘটনা পাঠিয়েছে পায়েল মুখার্জি। পায়েলের প্রেতপক্ষে পাঠানো এটা 3 নম্বর ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম যার ঘটনা পড়ে শোনাবো তার নাম হচ্ছে মোনালিসা দে। আসাম থেকে সে ঘটনা লিখে পাঠিয়েছে। তারপরেই থাকবে পায়েলের ঘটনা, পায়েলের জবানিতেই। আর 3 নম্বর ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। তার মানে এপিসোড বড় হতে চলেছে, তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাব আজকের প্রেতপক্ষের 261 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম মোনালিসা দে। আমি আসামে থাকি। আমার পিসির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। দেরি না করে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম সেইখানে। আমি জন্মেছি এবং বড় হয়ে উঠেছি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে। গরমের ছুটিতে আসামে ঘুরতে এসেছিলাম। আমার ঠাকুমার ভাইয়ের বাড়িতেই বেশিরভাগ থাকতাম, মানে আমার বাবার মামার বাড়িতে। তো সেই বছর বাবার মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছিল। ঠাকুমা তখন পিসিকে বলল, এখনো তো 6 মাস দেরি আছে, তাওয়াংয়ে ঘুরে আসবি। এখানে একটা কথা বলে দিই দাদা, এই ঘটনা যখনকার তার কিছু মাস আগে আমার বাবা মারা গিয়েছেন। তো আমি, মা আর ঠাকুমা পিসিকে সঙ্গে করে নিয়ে তাওয়াংয়ে গিয়ে পৌঁছালাম। 6 মাস এদিক ওদিক করে ভালোভাবেই কাটলো। বিয়ের 1 সপ্তাহ আগে আমরা রেডি হলাম আসামে আসার জন্যে। টিকিট কাটলাম। ট্রেন ছিল দুপুর 2টোর। আসাম যাওয়ার আগের দিন রাত্রে ঘটনাটা ঘটল। আমি ঠাকুমার সঙ্গেই ঘুমাতাম আর পিসি আর মা একসাথে। রাত তখন 12:30 হবে। পিসি মাকে বলল তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। মা তখন পিসিকে বলল, দাঁড়া দাঁড়া, একা যাস না, আমিও যাই। আমরা যেখানে ভাড়া থাকতাম ওইখানে কমন টয়লেট ছিল পুরো বাড়ির একেবারে নিচের ফ্লোরে। আর সেই দিন রাত্রেই সন্ধে থেকে কারেন্ট ছিল না। মা টর্চ নিয়ে আগে আগে যাচ্ছিল, পিসি তার পেছনে। আমার পিসির হাঁটা চলা ছিল খুব খারাপ। যখন হাঁটতো ধূপ ধূপ করে আওয়াজ হতো। তার ওপর আবার ভারী চেহারা। মা বারান্দা থেকে নিচে সিঁড়িতে যেই মুহূর্তে পা রেখেছে, পিসিকে কেউ একজন পেছন থেকে বলল, সাবধানে নামবে অন্ধকারে। এই সময় হঠাৎ একটা আওয়াজ হওয়াতে মা পিসির দিকে টর্চের আলো ফেরায় যাতে না পিসি পড়ে যায়। কিন্তু মা ঘুরে দেখে পিসি বারান্দায় পড়ে আছে। মা ভাবলো পিসি তো পেছনেই আসছিল, কখন পড়ে গেল? কোনো তো শব্দ পেলাম না কেন? তখন রাত নিঝুম, চারিদিকে যদি একটুকুও আওয়াজ হয় সেটা ছোটখাটো শব্দ হলেও অবশ্যই শুনতে পেতাম। পেছনে এত বড় মানুষটা পড়ল কিন্তু কোনো শব্দ পেলাম না। মা ভাবলো হয়তো পিসি হয়তো ঘুম চোখে পড়ে গেছে। মা পিসিকে তুলতে যাবে, এই সময় ঘটল আর একটা অদ্ভুত ঘটনা। মা পিসিকে উঠাতে যাবে এমন সময় অন্ধকারের মধ্যে মনে হলো পিসি যেন কিছুটা হাওয়াতে ভেসে মায়ের থেকে কিছুটা এগিয়ে গেল। মা ভয় পেয়েছিল যে বারান্দা দিয়ে না পড়ে যায়, কেননা বারান্দায় কোনো রেলিং ছিল না। কিন্তু পিসি সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছে। পিসির যেন কোনো হুঁশই নেই। মায়ের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে পিসি কেমন ভাবে যে পড়ে গেল মা বুঝতে পারল না। মা এবার সিঁড়ি দিয়ে নিচে নামবে, পিসি একটা করে সিঁড়ি নিচে পড়ে যাচ্ছে। এমন অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখে মা প্রচণ্ড অবাক হয়ে যায়। মা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঠাকুমাকে চিৎকার করে ডাকলো। ঠাকুমা উঠে এসে তারপর পিসিকে দুজনে ওঠালো। টয়লেট করিয়ে হাত পা ধুইয়ে তারা শুতে গেল। কিন্তু পিসি সারা রাত কেঁদেছে আর তার সারা শরীরে ব্যথা। আর সে মাকে বলে যে কেউ তাকে পেছন থেকে বলেছিল সাবধানে সিঁড়ি দিয়ে নামতে।
রাতটা কোনো রকম কাটার পর পরের দিন মা তাড়াতাড়ি পিসিকে হাসপাতালে নিয়ে যায়। সিটি স্ক্যান হয় আর এক্সরেও হয়, কেননা সন্দেহ হয়েছিল যে মাথা আর কোনো হাড়ে যদি চোট লেগে থাকে। কিন্তু ডাক্তার দেখে জানালো যে সব ঠিকই আছে। ঠাকুমা পিসিকে জিজ্ঞাসা করলো, ঠিক করে বলতো তোর কি হয়েছিল কাল? পিসি বলল, আমরা দুজন যখন হাঁটছিলাম বাথরুম করার জন্যে নিচে নামতে যাচ্ছি, তখন মনে হলো আমার পেছন থেকে কেউ বলছে সিঁড়ি দিয়ে সাবধানে নামবে। আমি যেই মুহূর্তে ঘুরে তাকাবো আমাকে কেউ ধাক্কা মেরে দিল, আর আমার মনে হলো আমার ওপর কিছু বসে আছে। তাই জন্যে আমি নড়তে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমাকে যেন কেউ উঠিয়ে নিচে ফেলে দিচ্ছে। যত বৌদি আমার দিকে এগিয়ে আসছে কেউ যেন আমাকে লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দিচ্ছিল, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এক সময় এমন হচ্ছিল আমি পরিষ্কার বুঝতে পারছি আমার ওপরে কেউ বসে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। যদি তোমরা দুজন আমার কাছে না আসতে তাহলে হয়তো সেই অদৃশ্য অপশক্তি আমাকে মেরেই ফেলতো। আসামে পৌঁছানোর পর পিসিকে সেখানে এক নামী পীর বাবার কাছে গিয়ে ঝাড়ানো হয়। সেই পীর বাবা মা আর ঠাকুমাকে বলেছিল সেই রাতে পিসি যখন বাথরুম যাওয়ার জন্য নিচে নামছিল তার চুল ছিল খোলা, আর সেই সময় তার খারাপ বাতাস লাগে। সে এও জানায় যে যে ভাড়া বাড়িতে আমরা থাকতাম সেইখানে দুটো অপঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। আত্মহত্যা, দুজন আত্মহত্যা করেছিল সেই বাড়িতে। পীর বাবা পিসিকে একটা তাবিজ দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন বিয়ে হওয়ার আগে অবধি পিসি যেন সেই তাবিজ হাতে পড়ে থাকে। রাজদা, একটু ভালো করে গুছিয়ে নিয়ে ঘটনাটা বলো যদি তোমার ভালো লাগে। আমি ভালো করে হয়তো লিখতে পারিনি, তাই ক্ষমা করো। ভালো লাগলে পড়ে শোনাবে, সবার সাথে শেয়ার করবে। আমি আবার আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা খুব শীঘ্রই পাঠাবো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম মোনালিসার থেকে। তোমাদের কি মতামত এই ঘটনা সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কি সেই অপঘাতে মৃত ব্যক্তিদের প্রেতাত্মারা সেই বাড়িতে ঘুরে বেড়াতো? তাহলে এতদিন যে তারা ভাড়া থাকতো তখন কেন কিছু হয়নি? ব্যাপারটা হচ্ছে এইসব ঘটনায় কিন্তু এইসব রহস্য থেকেই যায়। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে, যারা ফেসবুক সাবি তাদের জন্য বলছি। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। তবে যারা ভয়েস করে ঘটনা পাঠাবে তাদেরকে বলে রাখি যে যখন ভয়েসে ঘটনা রেকর্ড করবে একটা জিনিস দেখে নেবে যে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়। আমরা অনেকদিন আগে এরকম ভয়েস মেসেজে ঘটনা শোনাতাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, কেননা যে ঘটনাগুলো আসছিল তার পেছনে প্রচুর নয়েজ। আর ব্যাপারটা হচ্ছে কি, ভৌতিক ঘটনা, সাসপেন্স, থ্রিলার, এর মধ্যে যদি আনওয়ান্টেড নয়েজ যদি চলে আসে না তাহলে ঘটনার মজাটাই চলে যায়। তাই তোমরা একটু ফাঁকা জায়গায়, যেখানে কোনো শব্দ নেই, সেরকম একটা জায়গায় ঘটনা রেকর্ড করে পাঠাবে। আর অবশ্যই ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে এবার চলে যাব পায়েলের ঘটনা শুনতে। পায়েল মুখার্জি আমাদেরকে একটা ভয়েস করে ঘটনা পাঠিয়েছে। শুনে নি পায়েল আমাদের কি ঘটনা শোনাচ্ছে। নমস্কার, আমার নাম পায়েল মুখার্জি। আমি নদিয়া জেলার মুড়াগাছা থেকে বলছি। আমি এর আগেও দুটো ঘটনা পাঠিয়েছি প্রেতপক্ষ চ্যানেলে, তো এই নিয়ে এটা আমার 3 নম্বর ঘটনা।
আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি আমার এক পরিচিতা দিদির কাছ থেকে, কিন্তু সেই দিদি তার নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে। সেই জন্য এখানে আমি আমার একটা কাল্পনিক নামে দিদিকে সম্বর্ধনা জানাচ্ছি এবং দিদির ভাষাতে পুরো ঘটনাটা আমি এখানে তুলে ধরছি। তো আমি আমার ঘটনাটা শুরু করছি। আমার সেই দিদির নাম হলো নূপুর। তো নূপুর দিদির কথায় আমি পুরো ঘটনাটা কিন্তু তুলে ধরছি। আমার নাম নূপুর। আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি আমার জীবনের ভয়াবহ একটি অভিজ্ঞতা এবং ভয়াবহ একটি ঘটনা। আমার বাড়ি বর্ধমানে। আমার হাজবেন্ডের অফিস থেকে কিছু বছর আগে আমরা সবাই মিলে দার্জিলিং বেড়াতে গেছিলাম। তো আমরা ভাবতেও পারিনি সেই দার্জিলিং বেড়াতে যাওয়ার পরে সেই দার্জিলিং যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে এতটা স্মরণীয় হয়ে থাকবে, এতটা বিভীষিকার মতো এই ঘটনাটা আমাদের পিছু করবে এবং সারাটা জীবন আমরা ঘুমের মধ্যেও এই ঘটনাটাকে হঠাৎ হঠাৎ করে মনে করব, বা ঘুমের মধ্যেও আমরা হয়তো এই স্বপ্ন দেখে আমরা আটকে উঠব, সেটা হয়তো আমরা কিছু বছর আগেও ভাবিনি। আমার হাজব্যান্ডের অফিস থেকে একবার দার্জিলিংয়ে ট্যুরে যাওয়ার কথা বলা হয়েছিল। 3টে পরিবার মিলে আমরা সবাই দার্জিলিংয়ে যাব বেড়াতে। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে, তার বয়স 6 বছর। তো সেই মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড তো খুব খুশি, আর আমার মেয়েও ভীষণ খুশি। সে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছে, সেটা তার জীবনের প্রথমবার বাইরে কোথাও এত দূরে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া ছিল। তো সে প্রচণ্ড এক্সাইটেড ছিল। তার বয়স তখন ছিল 6 থেকে 7 বছরের মধ্যেই। তো আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তখনও আমরা ভাবতে পারিনি যে দার্জিলিংয়ে যাওয়ার পরে আমাদের জন্যে ঠিক কত বড় ভয়ঙ্কর একটা জিনিস, ভয়ঙ্কর একটা অধ্যায় অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে আসতে চলেছি, সেটা আমরা ভাবতেও পারিনি তখন। তো সবাই মিলে আমরা ট্রেনে করে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে গিয়ে পৌঁছালাম। প্রথম দিন আমরা যেদিনকে গিয়ে পৌঁছেছিলাম সেদিনকে আমরা আর তেমন কোথাও বেরোইনি। আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে একটা রুম নিয়েছিলাম। আর যে দুটো ফ্যামিলি আমাদের সাথে গেছিল তাদের মধ্যে একটা ফ্যামিলিতে একটা বাচ্চা ছিল, তাদের সেই দম্পতির একটা ছেলে ছিল। আর আরেকজনের যারা গেছিল তাদের কিন্তু এখনো কোনো সন্তান হয়নি, সন্তান ছিল না। তো আমরা পরপর আমাদের রুমগুলো বুক করলাম। আমার রুমের পাশের রুমে একটা দম্পতি, তার পাশের রুমে আরেকজন দম্পতি। তো এইভাবে আমরা একটা রুম বুক করলাম, কারণ যেহেতু আমরা একসাথে ঘুরতে গেছি, আমরা একসাথেই পাশাপাশি রুমে থাকবো, এটাই আমাদের একটা প্ল্যান ছিল। তো প্রথম দিন আমরা গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমরা খুব বেশি আর ঘোরাফেরা করলাম না। আশেপাশটা একটু ঘুরে দেখলাম আমরা। তো পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের আশেপাশে আরও যা কিছু দেখার মতন জিনিস আছে। দার্জিলিং মানেই তো খুব সুন্দর জায়গা, তো আমরা দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর আমার মেয়ের একটু ঠান্ডা লাগার ধাত ছিল, সেই জন্য আমি আমার মেয়েকে সেইভাবে প্রোটেক্ট করে তারপরে বাইরে বের করাচ্ছিলাম। তো পরের দিন আমরা সন্ধেবেলায় একটা শপিং মলে গেলাম, দার্জিলিংয়ের একটা শপিং মলে গেলাম। তো আমরা 3জন ফ্যামিলি মিলেই গেলাম। হ্যাঁ, আমাদের সাথে আরও যে দুটো ফ্যামিলি গেছিল, আমরা সবাই মিলেই শপিং করতে গেলাম। তো সেখানে শপিং করতে করতে হঠাৎ করে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমরা শপিং করছিলাম, কিছু শীতের বস্ত্র কিনছিলাম একটা জায়গায়। তো সেই শপিং মলটায় না সব রকমের জিনিসপত্র ছিল, শীত বস্ত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তাছাড়া আরো অনেক কিছু ছিল। তো আমরা তো আমাদের মতন জিনিসপত্র কেনাকাটা করছি। হঠাৎ পেছন ঘুরে দেখলাম আমার মেয়েটা নেই, আমার হাত ছেড়ে সে যেন কোথায় চলে গেছে। তো আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়লাম যে আমার মেয়ে কোথায় গেল। আমরা সবাই মিলে আমার মেয়েকে খুঁজতে শুরু করলাম, কারণ ও তো একটা 6-7 বছরের বাচ্চা মেয়ে, ও কি আর চেনে কিছু? কেউ কি ওকে কিডন্যাপ করে নিয়ে গেল? ও কি হারিয়ে গেল? তো আমরা তো মরিয়া হয়ে উঠলাম ওকে খোঁজার জন্য। চারিদিকে খুঁজে যখন পেলাম না, শপিং মলের বাইরে একদম ঢোকার মুখে পাশে দেখলাম ও একটা পুতুলের দোকানে দাঁড়িয়ে আছে। তো আমরা যখন ঢুকেছিলাম
যখন আমরা ঢুকছিলাম শপিং মলে তখন কিন্তু আমরা সেই দোকানটাকে খেয়াল করিনি। শপিং মলের একদম পাশেই একটা ছোট্ট মতো একটা পুতুলের দোকান আমরা খেয়াল করলাম। তো শপিং মলটা কিন্তু খুব বেশি বড় ছিল না, একতলার মধ্যেই ছিল শপিং মলটা, আর পুতুলের দোকানটা তার পাশেই ছিল। কিন্তু আমরা ঢোকার মুখে তো সেটা খেয়াল করলাম না, এটা আমাদের মাথায় বারবার আসছিল। তো যাই হোক, তো আমার মেয়ে সেই পুতুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে এবং একটা বিভৎস দেখতে একটা পুতুল তার খুব পছন্দ হয়েছে। তো সেই পুতুলটার দিকে না আশ্চর্য একটা দৃষ্টিতে সে তাকিয়েছিল। তো আর যে পুতুলটা বিক্রি করছিল সেও একটা অদ্ভুত দেখতে, কেমন একটা দেখেই গা ছমছম একটা ব্যাপার যেন লাগছিল। তো আমার মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসলাম, হাত ধরে টেনে সাইডে নিয়ে আসলাম এবং ওকে প্রচন্ড বকাবকি করলাম যে ও কেন এখানে এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম যে মামনি, তুমি কেন এখানে আমাদেরকে না বলে আমাদের হাত ছেড়ে তুমি পুতুলের দোকানে কেন চলে এসেছো? তুমি আমাদের সাথেও আসতে পারতে পুতুল কেনার, যদি তোমার এতই দরকার ছিল। তো বাচ্চা মানুষ, ও ঘাবড়ে গেছে, যেন মনে হলো ও কোনো একটা ঘোরে ছিল, ওকে যেন কেউ একটা সেই নিশির ডাকের মতন ওকে যেন ডেকে নিয়ে এসেছে, ও একটা ঘোরে ছিল। আমরা ঝাঁকুনি দেওয়ার পরে তবে ওর ওই ঘোরটা কাটলো। তো তারপরে ও প্রচন্ড বায়না করলো যে ও একটা পুতুল ওর পছন্দ হয়েছে, সেটাই ও নেবে। কিন্তু পুতুলটা বিভৎস দেখতে ছিল, পুতুলটার চোখগুলো একদম ঠিকরে বেরিয়ে আসছে যেন মনে হচ্ছে, হাত পা সরু, পেটটা মোটা, একটা বিভৎস দেখতে পুতুলটা। তো আমাদের তো দেখেই ভয় লাগছিল, দিনের বেলাতে দেখেই এরকম ভয় লাগছে, তো রাতের বেলাতে কিরকম একটা দৃশ্য হতে পারে। তো যাই হোক, আমার মেয়ে কোনোভাবেই শুনলো না, সে ওই পুতুলটা নেবেই। তো অবশেষে তাকে সেই পুতুলটা কিনে দিতেই হলো। তো সেই পুতুল নিয়ে সে বাড়িতে এলো। তো তারপরে আমরা ব্যাপারটা ভুলে গেছিলাম, ভেবেছিলাম হয়তো বাচ্চা মানুষ, পুতুলটা দেখে কোনোভাবে তার পছন্দ হয়ে গেছিল, সে হয়তো সেই টানে দোকানে চলে গেছিল। তো তারপরে আমরা আবার আমাদের রুমে ফিরে আসলাম। তো রুমে ফিরে এসে রাত্রেবেলা ডিনারের জন্য যখন যাব, তো সেই সময় আমি আমার মেয়েকে যথারীতি ডাকলাম। তো আমার মেয়ে বললো তার খিদে নেই, সে খাবে না, এবং সে আসার পর থেকে সেই পুতুলটাকে কিন্তু কিছুতেই ছাড়েনি। তো সেই পুতুলটার সাথেই সে মানে যেখানেই যাচ্ছে সেই পুতুলটাকে নিয়ে যাচ্ছে, যা কিছুই করছে সেই পুতুলটার সাথে করছে। তো ওকে যখন আমি স্নান করাবো, তো সেই মুহূর্তে ও পুতুলটাকে ছাড়ছিল না। তো এরকম একটা ব্যাপার। তো বাচ্চারা তো পুতুল ভালোবাসে, তো আমরা আর এই ব্যাপারটা কতটা সিরিয়াসলি নিইনি, যে বাচ্চা মানুষ হয়তো পুতুলটা ভালো লেগে গেছে, এরকম কিছু একটা ভেবেছিলাম। তো ব্যাপারটা যে এতটা খারাপ দিকে এগোবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। পরের দিন রাত্রেবেলায় একটা বিভৎস ঘটনা ঘটলো। আমাদের পাশের ঘরে যে দম্পতি ছিল, সেই দম্পতিদের ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। তো আমরা চিৎকারের আওয়াজটা শুনে ঘর থেকে বেরিয়ে গেলাম তাদের ঘরে। তো দেখলাম সেই বিভৎস দেখতে পুতুলটা তাদের ঘরে, এবং সেই দম্পতির মানে হাজবেন্ড শুয়েছিল এবং তার উপরে নাকি পুতুলটা বসেছিল। তো সে নাকি প্রচন্ড ভয়ে চমকে ওঠে। তো আমাদের ঘর লক ছিল ভেতর থেকে, আর আমার মেয়ের পাশে সেই পুতুলটা শোয়ানো ছিল। তো সেখান থেকে সেই পুতুলটা উঠে কি করে আমার পাশের ঘরের দম্পতির ঘরে গেল, সেটা তো আমরা ভাবতেই পারছিলাম না, আমাদের খুব অবাক লাগছিল। তো তারপর এরকম আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। কোথাও কিছু নেই, ঝড় নেই, বাতাস নেই, আমাদের ঘর থেকে ঝনঝন করে জিনিসপত্র পড়ে যেতে থাকলো। তো তখন আমরা দার্জিলিংয়েই ছিলাম। দার্জিলিংয়ে এরকম তো অনেক ভয়াবহ ঘটনা হয়েছিল। তো একদিন এমন হয়েছে যে হঠাৎ আমার মেয়েকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার মেয়েকে খুঁজে মানে দেখতে পাচ্ছি না, বিছানায় সে নেই। কোনোদিন সেরকম ভাবে একা একা কিন্তু কোথাও যায় না। তো দেখতে পাচ্ছি বিছানায় যে সে নেই। তো ব্যালকনিতে গিয়ে দেখলাম সে পুতুলটার সাথে একাই দাঁড়িয়ে আছে, এবং একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার সাথে কথা বলছে, রীতিমতো কথা বলছে। সে তার সাথে একা একাই কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, এরকম অনেক ধরনের খারাপ কিছু চোখে পড়ছিল। তো আমরা ভীষণ ভয় পেলাম। তো আমরা সিদ্ধান্ত নিই যে এই লক্ষণগুলো তো খুব একটা ভালো না, একটা নেগেটিভ এনার্জি কি কোনোভাবে হয়তো চলে এসেছে আমাদের সাথে। তো আমরা কি করলাম, পুতুলটাকে সেই দার্জিলিংয়ে রেখে দিই। কিন্তু আমরা মানে আমাদের ট্যুর ছিল 4 দিনের। তো এইসব করতে করতে এমনি 4 দিন কেটেই গেছিল। তো
তো আমরা 5 দিনের দিন কিন্তু ফিরে আসি এবং সেই পুতুলটাকে কিন্তু আমরা নিয়ে আসিনি, পুতুলটা কিন্তু ওখানেই ছিল, পুতুলটাকে আমরা নিয়ে আসিনি। তো বাড়ি এসে আমার মেয়ের রীতিমতো শরীর ভীষণ খারাপ করলো, আমার মেয়ে দিন দিন শুকিয়ে যেতে লাগলো এবং আমার মেয়ের খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো। আর তার থেকেও বড় কথা, একদিন একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা ভাবলেই ভয় লাগে এবং সেই ঘটনাটা মানে পুরো একদম গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। তো একদিন হঠাৎ করে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে মাঝ উঠোনে বসে আছে, আমাদের বাড়ির মাঝ উঠোনে বসে আছে এবং সে নিজে নিজেই চুল এলোটেলো করে কার সাথে যেন কথা বলছে। তো যখন আমি ওর কাছে যাই দেখি যে সেই পুতুল, যেই পুতুল আমরা দার্জিলিংয়ে ফেলে এসেছি, সেই পুতুল, দার্জিলিংয়ের সেই পুতুল আমার বাড়ির মাঝ উঠোনে এসছে। তো সেইটা মানে সেটা দেখে না আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো তারপরে ওর বাবার যখন ঘুম ভাঙে তখন ও এরকম অবস্থা দেখে, তো ও রীতিমতো ভয় পেয়ে গেছিল যে সেই দার্জিলিংয়ে যেখানে আমরা পুতুলটা ফেলে দিয়ে এসেছিলাম সেই পুতুল এখানে কি করে আসে। তো তারপরে আমার মেয়ের অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে এগোয়। হ্যাঁ, আমার মেয়ে রীতিমতো মানে 6-7 বছরের বাচ্চার যে এই রকম গলার টোন হতে পারে আমরা ভাবতেও পারিনি। ও আমাদের সাথে ভীষণ রাফভাবে ব্যবহার করতো, আমাদেরকে খামচে দিত, আমাদেরকে মারতো এবং আমাদের এবং হাসতো, নিজে নিজেই হাসতো এবং বলতো তোরা কেউ বাঁচবি না, তোদেরকে সবাইকে মেরে ফেলবে, এরকম একটা। তো দিন দিন ও খাওয়া দাওয়া ছেড়ে দিলেও নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতো। ওই অবস্থা যদি চোখে না দেখা যায় তাহলে সেটা বিশ্বাস করার মতন একদমই হবে না। তো দিনকে দিন ওর অবস্থা এতটা খারাপ হতে থাকলো। একদিনকে রাত্রেবেলায় উঠে আমরা এমন একটা ঘটনা দেখলাম যে সেটা দেখে রীতিমতো আমরা মানে কি করব আমরা ভেবে পাচ্ছিলাম না, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল আমাদের। আমরা রাত্রেবেলায় ঘুম থেকে উঠে দেখি মানে বাইরে একটা মোরগের আওয়াজ, একটা মুরগির আওয়াজ আমরা শুনতে পাই। মুরগিটাকে যেন কেউ মানে গলাটা ধরে টিপে থাকলে যেরকম একটা ছটফট আওয়াজ, মানে কেউ একটা মারতে চাইলে হ্যাঁ কোনো পশু পাখিরা যেরকম আওয়াজ বের করে তার গলা দিয়ে, সেই রকম একটা ছটফটানি আওয়াজ। তো আমরা সেই আওয়াজ শুনে গেলাম যে কি হয়েছে, এরকম আওয়াজ আসছে কেন। হ্যাঁ, তো আমাদের বাড়িতে কিন্তু কোনো মুরগি বা ছাগল পোষা ছিল না, আমাদের পাশের বাড়ির তো একজনের ছিল। তো আমরা দেখি যে সেই মুরগিটার মানে মুরগিটাকে কাঁচা মুরগি খাচ্ছে। আমার মেয়ে সেই মুরগির গলা টিপে ধরেছে এবং তার রক্ত খাচ্ছে এবং বীভৎসভাবে সেই মুরগির থেকে যে রক্তটা বেরোচ্ছে সেটা আমার মেয়ে আমার মানে তার সারা মুখে সে মাখছে। তো এইসব দেখে আমরা না দুজনেই অজ্ঞান হয়ে যাই। তো আমাদের যখন জ্ঞান ফেরে তখন আমরা দেখি আমার মেয়েও অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এইসব আমরা সহ্য করতে পারলাম না, আমরা এই কথাগুলো আমার বন্ধুর সাথে শেয়ার করলাম। তো আমাদেরকে তো সে বলেই দিল যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, আমাদের মেয়েকে হয়তো কোনো আত্মা বা কোনো একটা নেগেটিভ এনার্জি আমাদের মেয়ের সাথে আছে। তো তার ভালো একটা চেনা পরিচিত সাধু আছে, তার কাছে আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বললো এবং তার অ্যাড্রেসটা দিল। তো আমরা সেই মতো অ্যাড্রেসটাই গেলাম। তো আমাদের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে, আমরাও তো কদিন ধরে না খেয়ে মানে এইরকম অবস্থা আমাদের মেয়ের। তো এরকম এইভাবে দার্জিলিংয়ে গেলাম, তারপরে যে পুতুলটা যেভাবে পাওয়া হয়েছিল, তো এই সমস্ত ঘটনা আমরা সেই সাধুটাকে বললাম। তো উনি তখন বললেন যে আমাকে ধ্যানে বসতে হবে এবং তোদের বাড়িতে গিয়ে তোদের বাড়ির মাঝ উঠোনে আমাকে একটা ধ্যান করতে হবে এবং ওই পুতুলটাকে আমাকে তোরা দিয়ে যা। তো আমি কালকেই যাব, ধ্যান করব, ধ্যান করে আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে যেরকম কেন হচ্ছে। তো তারপরে পরের দিন রীতিমতো যজ্ঞ করার জন্য যা যা লাগে সেই সমস্ত লিস্ট আমাদের করে দেওয়া হয়েছিল। তো সমস্ত আমরা এনেছিলাম। তো যজ্ঞে একটা বলির ব্যাপারও ছিল, তো বলিটা দিতে হবে, না হলে সেই যজ্ঞটা পূর্ণ হবে না। তো আমরা একটা ছাগলকে বলি দিয়েছিলাম, যে কারণে না হলে যজ্ঞটা পূর্ণ হবে না, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো না হলে পশু বলি বা পশু হত্যা এটা কখনোই করা উচিত নয়। তো আমরা তখন বাধ্য হয়ে এই পথ অবলম্বন করি, কারণ না হলে তো আমাদের মেয়েটা বাঁচত না। তো তারপর সমস্ত তন্ত্র মন্ত্র যজ্ঞের সমস্ত রিচুয়ালস যখন কমপ্লিট হলো, তারপর সাধু যা বললেন আমাদেরকে, তো সেটা হলো এই রকম যে দার্জিলিংয়ে আমরা যখন গেছিলাম এবং যেখান থেকে আমরা এই পুতুলটা কিনি ঠিক সেইখানে আজ থেকে 20 বছর আগে সেইখানে একজন সাধু এসেছিলেন এবং তিনি হচ্ছে খারাপ শক্তির উপাসনা করতেন। তিনি খারাপ শক্তির উপাসনা করতেন যাতে
পিশাচ, বিভিন্ন আত্মাকে তিনি তার বশে রাখার চেষ্টা করতেন এবং তিনি খারাপ সাধু ছিলেন। তো তিনি এরকম প্রেত নিয়ে তার চর্চা ছিল, তিনি এরকম প্রেত বিদ্যায় নাকি মানে শিক্ষিত হতে চেয়েছিলেন, বা প্রেত বিদ্যা নিয়ে তিনি চর্চা করতেন। নিজেকে আরও শক্তিশালী করার জন্যে তিনি প্রেতেদের পুজো করতেন, কালো জাদু করতেন, এক কথায় এইটাই ছিল তার কাজ। তো এইভাবে তিনি অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে আসলে তিনি এইভাবে কালো জাদুর মাধ্যমে তিনি তাদের সমস্যাগুলোকে আর কি ঠিক করার চেষ্টা করতেন। বিশেষ করে তিনি মানুষের ক্ষতি করতেন, ভালো কাজ করতেন না। তো এইরকমভাবেই তিনি একজনের আত্মা কোনো একটা পুতুলের মধ্যে তিনি ভরে রেখেছিলেন এবং তখন থেকেই এই পুতুলের মধ্যে সেই আত্মাটা আছে। এবং সেই সাধু কোনো এক কারণে যখন তন্ত্র করতে গিয়ে কোনো এক কারণে তিনি অসফল হন এবং কোনো এক আত্মার হাতেই কিন্তু তার মৃত্যু হয়। তো তখন থেকেই তার এই যে আত্মা 20 বছর ধরে সেই একই জায়গায় কিন্তু আটকে আছে এবং তিনি যেহেতু লোকের ক্ষতি করতেন, তার এই লোকের ক্ষতি করাটা একটা নেশায় পরিণত হয়ে গেছিল। সেই জন্য তিনি মরার পরও সেটা ছাড়তে পারেননি। তিনি বিভিন্নভাবে তার অনেক চেলা চম্বল ছিল, মানে তিনিও অনেককে দীক্ষা দিতেন এবং তার অনেক চেলা ছিল। তো তারা এখনো আছে, তারা বেঁচে আছে এখনো এবং তারা এইভাবেই বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে চায়। তো ও তো বাচ্চা মানুষ ছিল, তো ওকে খুব সহজেই পজেস করা গেছে, খুব সহজেই ওকে ম্যানিপুলেট করা গেছিল। তো এইগুলো সাধু বললেন। তো কোনোভাবে সেই বাচ্চাটার পায়ে, মানে আমার মেয়ের পায়ে একটা পেরেক ফুঁকে গেছিলো বা কোনো কারণে তার শরীর থেকে কোনোভাবে রক্ত ঝরেছিল। তো সেই রক্তের গন্ধটা সেই পুতুলে থাকা আত্মাটা পায়, তো যার ফলে আমার মেয়েকে খুব সহজেই সে কাবু করে নিতে পারে। তো এইভাবে তার সাথে একটা খারাপ আত্মা চলে আসে। তো সেই জন্যে এবার সাধু আমাদেরকে বললেন যে এটা একটা রিচুয়ালস আছে, এই পুতুলটাকে নষ্ট করে ফেলতে হবে এবং সেই আত্মাটাকে একটা বাক্সের মধ্যে পুরে জলে ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু এটা একটা খুব বড় রিচুয়ালস। তো সেই সাধু আমাদের যা যা বলেছিলেন সমস্ত রিচুয়ালস আমরা কমপ্লিট করেছিলাম। তো ফার্স্টে যজ্ঞের সময় একটা ছুঁচ দিয়ে পুতুলটার চোখ গেলে দিতে হবে। তারপর তার বুকে পেরেক দিয়ে 4টে পেরেক দিয়ে বুকের চারদিকে মানে বন্ধনী করে দেওয়া মতো করতে হবে। তারপরে আরও অনেকভাবে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে পুতুলের সারা গাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে পুরো শরীরটাকে জ্বালিয়ে দিতে হবে এবং জ্বালানোর পরে যে ছাইটা পড়ে থাকবে সেই ছাইটা একটা বাক্সের মধ্যে, এবং সেটা একটা রূপোর বাক্স হতে হবে। রূপোর বাক্সের মধ্যে পুরো ছাইটাকে নিয়ে গিয়ে কোনো গভীর কোনো খাদযুক্ত জায়গায় বা গভীর জলে কিন্তু সেটা ফেলে দিয়ে আসতে হবে। তো এই রিচুয়ালসগুলো পুরো করা হয়েছিল। তারপরে আমার মেয়ের সুস্থ হতে হতে কিন্তু বেশ অনেক দিন সময় লেগেছিল। তো আমার মেয়ে একেবারেই খেতে পারছিল না, একেবারেই সে পুরো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তারপরে সেই সাধু একটা তাবিজ দিয়েছিল আমার মেয়েকে। তো সেই তাবিজটা পড়ে থাকতে বলা হয়েছিল 1 বছর। তো আরও অনেক নিয়ম যেগুলো তিনি বলে দিয়েছিলেন সেই সব নিয়ম আমরা মেনে চলি। অনেকটা খারাপ সময় কাটি, এখন একটু ভালো আছি, এখন আর সেরকম কোনো নেগেটিভ এনার্জির সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আর আমি বলবো যখন তখন যেখানে সেখানে যাওয়াটা ঠিক নয়, সেই জায়গাটাকে আগে জানতে হবে, বুঝতে হবে। যেখানে সেখানে সত্যি এইভাবে চলে গেলে সত্যি এরকম ক্ষতি হয়। আর আমার মেয়ে তো মানে জানতো না, তার 6-7 বছর বয়স ছিল, তো তাকে আকর্ষণ করা হয়েছিল এবং বাচ্চাদের ওপরে খুব সহজেই এই প্রভাবগুলো পড়ে। তো সেই জন্যে এই পুরো ব্যাপারটা হয়তো এতটা সহজভাবে হয়েছিল। তো যাই হোক, এই ঘটনাটা আমি শেয়ার করলাম আপনাদের সামনে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ আমি পুরো ঘটনাটা
আমি যে দিদির কাছ থেকে কালেক্ট করেছি নুপুরদি, তার ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই আমার ঘটনা। আমি পরবর্তী সময়ে আরো অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তাহলে এই ছিল পায়েলের ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম ভয়েস করে ঘটনা আমাদের প্রেতপক্ষ পরিবারের যারা পাঠাচ্ছে সেগুলো শুনতে তোমাদের কেমন লাগছে। চলে যাব আজকের তৃতীয় এবং শেষ ঘটনায়। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 261 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। যে ঘটনাটা এখানে শোনাবো সেটা শুনতে তোমাদের খুবই অদ্ভুত লাগবে। আমি আমার নাম এখানে উল্লেখ করছি না, তবে রাজদা তুমি আমাকে রবি বলে ডাকতে পারো ঘটনা বলার সুবিধার্থে। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাসে একটা ছেলে ছিল। সে দাবি করত সে নাকি একটা দানব। তার নাম লেখা নিয়ে আমি এখনো অস্বস্তি বোধ করি, কারণ কিছু এমন ঘটেছিল যেটা আমাকেও ভাবিয়ে তুলেছিল যে এমনও কি ঘটতে পারে। সেই ছেলেটির নাম প্রতাপ। এই প্রতাপ সর্বদা এক অদ্ভুত হাপুস নয়নে তাকিয়ে থাকতো সবার দিকে। এমনকি শিক্ষকরা পর্যন্ত তার দিকে তাকালে অস্বস্তি বোধ করতেন। তার চোখ দুটো দেখলে মনে হতো কোনো মৃত মানুষের চোখ। শীত, গ্রীষ্ম, বর্ষা সে একটা গ্রে কালারের হুডি পরতো। তবে আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। আমার মনে হয় সে কোনোদিন সেই হুডিটা ধুতোই না। সবসময় অগোছালো জামা কাপড়, আর সেই হুডি থেকে একটা অদ্ভুত গন্ধ বের হতো। সে ছিল মাঝারি উচ্চতার, বেশ সাধারণ দেখতে। যদিও কেউই তার মুখ দেখে কিছুই বুঝতে পারবে না যে তার মনে কি চলছে। চোখে সবসময় সানগ্লাস পরে থাকতো। এমনকি ক্লাসের ভেতরেও শিক্ষকরা প্রচুর বলেছিল যে এরকম ক্লাসের মধ্যে সানগ্লাস পরা চলবে না, কিন্তু সে শোনার পাত্র নয়। সে শিক্ষকদের বলতো, আমার চোখে সানগ্লাস, তো আপনাদের অসুবিধে কোথায়? আপনাদের পড়ানোর কাজ পড়ান, সানগ্লাস খোলার জন্য অকারণে অনুরোধ করবেন না। এবার বলছি সেই ঘটনা যেটা সত্যি অদ্ভুত। তার এমনিতে কোনো বন্ধু ছিল না, কিন্তু সে এক অদ্ভুত আচরণ করত। অর্থাৎ যাকে পছন্দ করত তাকে সে এসে বলতো, তুমি আমার আপনজন, তুমিও আমার বৃত্তের মধ্যে পড়ো, বুঝলে? আর তুমি আমার বৃত্তে থাকলে সর্বদা নিরাপদ থাকবে। কেন এসব কথা সে বলতো কেউ বুঝতে পারত না। খুব কম সংখ্যক মানুষই তার আপন হয়েছিল, আর আমিও ছিলাম তাদের মধ্যে একজন। তবে আমাকে তার পছন্দ করার কারণটা আমি কোনোদিনই বুঝতে পারিনি। কেউই তার দানব হওয়ার দাবিকে বিশ্বাস করত না। সবাই ভাবত ছেলেটার মাথায় ছিট আছে। একদিন আমার বন্ধু গৌরী, যাকে প্রতাপও আপন বানিয়েছিল, তার সাথে আমি একসাথে ছিলাম। গৌরীর ওপর প্রতাপের ক্রাশটা ছিল অনেকটাই বেশি স্পষ্ট, আর এটা আমার বন্ধুরা সবাই জানত। একদিন আমরা হাই স্কুলের ডাগ আউটের কাছে বসে সময় কাটাচ্ছিলাম, আর হঠাৎ করে গৌরী নিয়ে কথা বলতে গিয়ে প্রতাপের নামটা উঠে এলো। আমরা সবাই হাসছিলাম, গৌরীও বেশ লজ্জিত হচ্ছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে সেখানে উপস্থিত 3 জন প্রতাপের নাম নিয়েছিলাম, আর ঠিক তখনই হঠাৎ করে প্রতাপ সেখানে এসে উপস্থিত হলো। তার হাতে একটা বেসবল ব্যাট। সে ডাগ আউটের কাছে এসে লাফিয়ে উঠে বলল, আমাকে ডাকছিলে কেন? আমরা তখন তাকে বললাম, না মানে তোকে তো আমরা ডাকিনি। মিথ্যে কথা বলবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সে আমাদের বলল, ডাকিসনি, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। আমাদের মধ্যে একজন বন্ধু বলে উঠল, 3 বার শয়তানের নাম নিলে সে এসে উপস্থিত হয়। প্রতাপের পুরো নাম ছিল প্রতাপ পার্সিভাল আন্দ্রাস চৌধুরী। কি অদ্ভুত নাম! তবে এখানে বলে রাখি, ঘটনা বলার জন্যে আমি নামটার মধ্যে সামান্য পরিবর্তন করেছি। এর পরের ঘটনাটা ছিল আরো বেশি ভীতিকর।
আমি একদিন আমার বান্ধবী লিজার বাড়িতে ছিলাম। তার মা বাবাও বাড়িতেই ছিলেন। আমরা রুমে গল্প করছিলাম। লিজাকে বলছিলাম প্রতাপের নাম 3 বার নেওয়ার কথা। লিজা ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বলল, ধুর পাগল, এরকম আবার হয় নাকি? এই দেখ, আমি বলছি প্রতাপ প্রতাপ প্রতাপ। এলো এলো প্রতাপ। লিজার বাড়িতে ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বাজল। আমি আর লিজা দরজার দিকে দৌড়ে যাব দরজাটা খুলতে, কিন্তু তার আগেই লিজার মা সেখানে পৌঁছে দরজাটা খুলে দিয়েছে। আর আমরা দুজনেই দেখলাম যে লিজার মা প্রতাপের সাথে কথা বলছে। লিজার মা প্রতাপকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার প্রতাপ, তুমি এই সময় এখানে? প্রতাপ শান্তভাবে বলল, আমাকে আপনার মেয়ে ডাকছিল, কিছু প্রয়োজন আছে নিশ্চয়ই। লিজার মা এই কথা শুনে ভেতর দিকে তাকাতেই লিজা তার মাকে ইশারা করে বলে তাকে বিদায় করতে, এবং লিজার মা প্রতাপকে বলে লিজা বাড়িতে নেই। কিন্তু প্রতাপ বলে, আপনি ঠিক কথা বলছেন, আপনার মেয়ে বাড়িতে নেই। লিজার মায়ের মাথায় তখন ঘাম ছুটে গেছে। সে বলল, না বাবা, লিজা নেই, ও বেরিয়েছে রবির সাথে। আমরা ভেতর থেকে খুবই অস্বস্তি বোধ করলাম এবং একে অপরের দিকে তাকিয়ে ভাবলাম, এটা কি ছিল, এটা কিভাবে ঘটল? তাহলে কি সত্যি প্রতাপ যেখানেই থাকুক না কেন তার নাম 3 বার বললে সে সেখানে এসে উপস্থিত হয়? এই কথা অদ্ভুত মনে হলেও সত্যি। আমরা দুজনেই সেটা বিশ্বাস করেছিলাম, আর বিশেষ করে আমার সাথে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর পরের ঘটনাটা ছিল আরো অদ্ভুত। একদিন আমাদেরই এক বন্ধু গৌতমের বাড়িতে আমরা সবাই বসে গল্প করছিলাম, আর হঠাৎ করেই প্রতাপের নাম আবার উঠে আসে। গৌতমরা এতদিন আমার কথা বিশ্বাস করেনি, তারাও প্রতাপের নাম 3 বার ধরে ডাকল। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু পরে আমরা যেই ঘরে গল্প করছিলাম সেই ঘরের কাঁচের জানলায় একটা টোকা পড়ল। আমরা সেই দিকে তাকিয়ে দেখলাম প্রতাপ হঠাৎ করেই সে বাড়ির পেছন দিক থেকে কোথা থেকে যেন লাফিয়ে এসেছে। গৌতম প্রতাপকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে চুপ করে থাকি। প্রতাপকে তারপর ঘরের ভেতরে ডাকা হয়। তার কথাবার্তা আমাদের সাথে স্বাভাবিকই ছিল। এবার যেদিন রাতের কথা বলবো, সেই রাতের ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। সেই দিন আমার বাবা মা বাইরে গিয়েছিল একটা নেমন্তন্ন রক্ষা করতে। আমি রোহিত বলে একজনকে ডেকে নিয়েছিলাম বাড়িতে, একসাথে একটু গল্পগুজব করতে। কথা বলতে বলতে রোহিতকে আমি প্রতাপের ব্যাপারটা বলি। তাকে আমি বলি যে ভুল করেও যেন প্রতাপের নাম সে না নেয়, কিন্তু সে রসিকতা করে সেই ভুলটাই করল। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু কিছুক্ষণ পর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির পূর্বাভাস খবরে সকাল থেকেই শুনছি। হঠাৎ করে এখন যে ঝড় বৃষ্টি নামবে সেটা বুঝতে পারিনি, কিন্তু আমার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে। আমি জানি তোমরা সবাই খুবই অবাক হবে, হয়তো আমার কথাটাকে মিথ্যেও ভাববে, কিন্তু আমি আমার দোতলার ঘরের জানলার বাইরে থেকে দাঁড়িয়ে দেখলাম প্রতাপ আমার বাড়ির সামনে ঠিক উল্টো দিকের ফুটপাতে আমার জানলার দিকে তাকিয়েই দাঁড়িয়ে রয়েছে। সে বৃষ্টিতে ভিজছে, কিন্তু সে নির্বিকার। আমি প্রচন্ড ভয় পেয়ে জানলার পর্দা নামিয়ে দিলাম আর সোজা নিচে গিয়ে দরজায় খিল এঁটে দিই। কিন্তু সেই মুহূর্তেই দরজার মধ্যে টোকা পড়ে। আমি জানি দরজার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে চিৎকার করে বলি, প্রতাপ তুমি চলে যাও, আমি তো তোমার আপন, আমি তোমাকে বলছি আমি তোমাকে ডাকিনি, তুমি চলে যাও, তুমি চলে যাও। দরজায় আর টোকা পড়ল না। পুজোর ছুটির পর যখন স্কুল জয়েন করলাম তখন প্রতাপকে আর দেখতে পেলাম না। অনেককেই জিজ্ঞাসা করলাম প্রতাপের কথা, কিন্তু কেউই কিছু বলতে পারল না। প্রতাপ আর কখনোই স্কুলে আসেনি।
কেউ জানতো না সে কোথায় গেল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা, কোনো ভয় নেই বা ভৌতিক কোনো এলিমেন্ট নেই, কিন্তু কি অদ্ভুত একটা স্পাইন চিলিং ঘটনা। তোমাদের কি মতামত এই ঘটনার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতাপ কি ছিল? কোনো ডেভিল, কোনো রিচুয়ালসের মধ্যে সে নিজেকে এনগেজ করেছিল, তাই জন্য হয়তো সে এরকম কিছু শক্তি পেয়েছিল? জানি না, একেবারে আমার বোধ বুদ্ধির বাইরে। এরকম কিছু ঘটনা থাকে বা আসে যেগুলোর সত্যিই কোনো ব্যাখ্যা নেই। তাহলে চলে যাবো আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস, নন্দিতা পাল, সুব্রত সিনহা। বাবাই দাস লিখেছে ট্রাক চালকের তৃতীয় আর চতুর্থ ভিডিও ক্লিপটা বেশি ভালো লাগলো। বর্তমানে ঘটনার সাথে ভিডিও ক্লিপ আসছে, খুব ভালো লাগছে, এটা কন্টিনিউ রাখার চেষ্টা করবে রাজদা। অবশ্যই চেষ্টা করব, যদি আমার কাছে এরকম ভালো ভিডিও ক্লিপ আসে আমি চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডেই এরকম ভিডিও ক্লিপ রাখার। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, টুম্পা দাস, অনন্যা বিশ্বাস, টুম্পা সহদেব, জয়দেব মণ্ডল, রিঙ্কু চৌধুরী, রাজেন রয়, বন্দনা মাঝি লিখেছে আজকের ঘটনাটা দারুণ লাগলো রাজদা। লাভ ফ্রম নদিয়া, এইভাবে আমাদেরকে সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতে থাকো। কমেন্ট করেছে অভি স্টুডিও, কমেন্ট করেছে সব্যসাচী চক্রবর্তী, সঙ্গীতা মজুমদার, স্বপ্না বাজল, সুতপা নাগ, দীপাঞ্জন চক্রবর্তী, সুকন্যা লিখেছে দাদা দোহালিয়া আমার বাপের বাড়ি থেকে কাছে, কান্দি গোকর্ণ অনেক গেছি। কমেন্ট করেছে অয়ন হালদার, অজন্তা হোড়, মনীষা পান্ডা, মোহাম্মদ মঞ্জু, ইসমাইল কমেডি, বিজলি বিশ্বাস, দীপা সরকার লিখেছে হায় রাজদা আমি দীপা নৈহাটি থেকে দেখছি। কমেন্ট করেছে বিউটি ঘোষ, গীতা গোস্বামী, রিয়া সর্দার, নো ওয়ান, পীয়ূষ পাঁজা, মঙ্গল মুখার্জি, মুভি কিং আনসিত, দীপাঞ্জন চক্রবর্তী, একলা পথের পথিক রে ভাই, বিটিএস আর্মি কোরিয়ান লাভার লিখেছে প্রথমবার সাহস করে প্রথম কমেন্ট করলাম। আর বিশ্বজিৎ ঋষি চৌধুরী লিখেছে অপেক্ষায় আছি, মানে এপিসোডের অপেক্ষায় আছে আর কি। এই সবকটা কমেন্টই এসছে আড়ালে দেখে ওই দুটি চোখ, কবর দেওয়ার সময় মৃতদেহের চোখ খোলা থাকার ঘটনা, প্রেতপক্ষের 259 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।